জাতিগতভাবে আমাদের যে সম্মান, সেই সম্মানের কিন্তু প্রতীক হচ্ছে আমাদের প্রতিবেশীরা, অন্য রাষ্ট্র আমাদের কি চোখে দেখে। এবং এই সীমান্ত হত্যায় বোঝা যায় যে একটা প্রসঙ্গ যেটা লালা যেটা বললেন, যেটা আমি আসার আগে দেখছিলাম, সেটা হচ্ছে একজন নেপালিকে 2017 সালে হত্যা করেছিল ভারতীয় বাহিনী এবং সমস্ত সমস্ত বিএসএফ এবং সমস্ত নেপাল জুড়ে এমন বড় সেখানে আলোড়ন সৃষ্টি করেছিল যে তৎকালীন ভারতীয় প্রাইম মিনিস্টারের স্পেশাল সিকিউরিটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তার ফোন করতে হয়েছিল এবং মোটামুটিভাবে প্রায় ক্ষমা চাইতে হয়েছিল নেপালের প্রধানমন্ত্রীর কাছে। আমাদের এতগুলো, যেটা আমরা জানতে পারছি, প্রায় 600 হত্যাকাণ্ড ঘটিয়েছে, কোনো একটা কেসে কি আমাদের রাষ্ট্র তাদের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে এই জবাবদিহিতা কি নিশ্চিত করতে পেরেছিল? পারে নাই। বরং আমরা যদি দেখি প্রতি বছর দুটো করে বর্ডার সম্মেলন হয় বিএসএফ এবং বিজিবির মধ্যে। আমি ডেইলি স্টারে বিভিন্ন সময় ওপিনিয়ন পিস লিখে থাকি এবং আমি এটা ফলো করতাম। প্রতিবার অত্যন্ত নতজানু একটা অবস্থান থেকে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে আলোচনা হতো। তাদের আলোচনার মধ্যে বিষয়বস্তু সীমান্তে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় থেকে শুরু করে ভলিবল খেলা হবে, পিকনিক করা হবে, এই সমস্ত কিন্তু তাদের আলাপ আলোচনার বিষয়বস্তু থাকতো। নাম কাওয়াস্তে সেখানে সীমান্ত হত্যা থাকতো এবং সেখানে যেভাবে আলোচনা করা হতো এর সাথে অপরাধ। এবং এই জয়শঙ্কর, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, তিনি ঢাকায় এসে একটা কথা বলেছিলেন যে সীমান্তে অপরাধ বন্ধ করুন, সীমান্ত হত্যা বন্ধ হয়ে যাবে। অথচ আমাদের তৎকালীন নেতৃবৃন্দ কেউ এটার প্রতিবাদ করেন নাই, যে মানে আমাদের যারা এই ফেলানির মতো লোকজন তারা হত্যা হবে না যদি তারা অপরাধ না করে। এবং কি অপরাধ? এখন তারা যেটা বলে যে তাদের আত্মরক্ষার্থে তারা গুলি চালায়। এখানে দেখা যায় যে এ পর্যন্ত কোনো একটা কেসে দেখা যায়নি যে তাদের হাতে কোনো রকমের মারণাস্ত্র ছিল, কোনো রকমের এক্সপ্লোসিভস তাদের কাছে ছিল। একটা কেসেও কিন্তু সেটা ছিল না। খুব বেশি হলে তাদের হাতে ছিল কাস্তে আর লাঠি, এই পর্যন্তই তাদের হাতে অস্ত্র ছিল। এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের যেটা করা হয়েছিল, পেছনে গুলি করা হয়েছিল, অর্থাৎ আত্মরক্ষার্থে বিএসএফ গুলি করে নাই, তারা শর্ট রেঞ্জে তারা এই গুলি করেছিল। এবং যে কথাটা আগে এসছে, ভারতীয় আইনও কিন্তু এই ধরনের গুলি করা এটা নিষিদ্ধ। যদি সে অ্যারেস্ট নাও হতে চায়, যদি পালাতেও চায়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আইন অনুযায়ী তাদেরকে গুলি তারা করতে পারে না। কাজে এই ধরনের কিন্তু কোনো আলোচনার মধ্যে আমরা কি দেখেছি দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে এই বিষয়গুলো উঠে এসছে? এটা উঠে আসে নাই। কাজে আমরা মনে করি এই বর্ডার আলোচনা অবশ্যই ভবিষ্যতে হবে এবং উচ্চ পর্যায়ের আলোচনা চলবে। আমরা মনে করি যারা বর্তমানে ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তাদের কাছে যে জিরো টলারেন্সে যে 2018 সালে মার্চ মাসে যে করা হয়েছিল, মানে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, আরেকটা যেটা করা হয়েছিল যে ইউনাইটেড নেশনসের যে মারণাস্ত্র সম্পর্কিত যে ইউজ, সেটাকে নিয়ে আসবে। এই দুটো ক্ষেত্রে আমরা মনে করি তারা বর্ডার কমানোর জন্য অবশ্যই তাদেরকে, ভারতকে বাধ্য করা যে তারা যেন এই নীতিগুলো তারা অনুসরণ করেন। এবং প্রতিটি ক্ষেত্রে আজকে ফেলানির মা যেটা বললেন, যদি আমার বাচ্চার বিচার, যদি সুষ্ঠু বিচার আমি পেতাম, তাহলে পরবর্তীকালে অন্যান্য মায়ের কোল খালি হতো না। এই 25টা বাচ্চা মারা গেছে আমরা শুনলাম, এবং তার আগেও, এবং এছাড়া তো আমরা জানি প্রায় 600-র মতো মানুষ মারা গেছে। একটা যদি বিচার হতো, সেটা আমাদের সরকার এত নতজানু পররাষ্ট্রনীতি সেটা তারা পালন করেছেন যে তারা কোনো রকম টু শব্দটি পর্যন্ত করেননি। আজকে আমরা নতুনভাবে আমাদের আত্মসম্মান আমরা প্রতিষ্ঠা করেছি জাতি হিসেবে। আমরা এখন সোচ্চার। আমরা মনে করি যে যারা এই জাতিকে নেতৃত্ব দিতে চান এবং নেতৃত্ব দিচ্ছেন, তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ জবাবদিহিতা আশা করি যে এই ক্ষেত্রে আপনারা কি করছেন সেটা আমাদেরকে অবহিত করবেন
এবং যে কটা সীমান্ত মৃত্যু ঘটেছে আমাদের দিক থেকে সেগুলোর যেন প্রপার ইনভেস্টিগেশন হয়, করে জাতির সামনে যেন এই বিষয়ে আমরা একটা স্বচ্ছ ধারণা পাই। এবং এই পরিবারগুলোকেও, কিন্তু রাষ্ট্র ব্যর্থ হয়েছে এই পরিবারগুলোকে রক্ষা করতে, এবং এই পরিবারগুলো অনেকেই তাদের প্রিন্সিপাল যে আর্নার, তিনি পরিবারে মারা গেছেন, তাদেরকেও দায়িত্ব রাষ্ট্রের নিতে হবে। এটা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা মনে করি যে এই যে মুক্ত পরিবেশ যেটার মধ্যে আমরা আজকে আলোচনা করলাম, অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। ভবিষ্যতেও অধিকার গত এত বছর ধরে কাজ করে আসছে, সেখানে আপনাদের সমর্থন নিয়ে আমরা যেন অব্যাহতভাবে এই কাজগুলো করে যেতে পারি। সরকার যাবে, সরকার আসবে, কিন্তু আমরা যারা মানবাধিকার কর্মী, আমরা যেন আমাদের নিজেদের দায়িত্ব পালন করে যেতে পারি, এবং যাতে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের মানবাধিকার যেন আমরা সমুন্নত রাখতে পারি, সেই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সকলকে, বিশেষ করে মিডিয়াকে ধন্যবাদ।